আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চে আলাপ চাইতে। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা পোস্ট দেখেছেন আপনারা। পোস্ট থেকে সকলেই জানতে আগ্রহী যে কবে শেখ হাসিনা ভিডিও বিবৃতি দেবেন। সেই খবরে যাওয়ার আগে আমি একটা পুরনো খবরে ফিরি। 14 ডিসেম্বর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করতে গেছিলাম। ফিরে এসে আমি ওদিনকে সকালবেলা আমাদের পিকনিক ছিল, সকালবেলা ভিডিওটি করে আমি সন্ধ্যেবেলা পোস্ট করেছিলাম। সেখানে আমি যা যা বলেছিলাম, এখন যুক্তরাজ্য থেকে ব্রিটেন থেকে যে নেতারা গিয়েছিলেন তারা দেখা করে এসে যা যা বলেছেন আমার 14 ডিসেম্বরের ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নিন যে একটা বিরাট বাংলোতে উনি রাজকীয় হালে আছেন, তার দেখাশোনার জন্য 28 জন সহকারী রয়েছে এবং তিনি একটি রাজকীয় সোফায় বসেছিলেন। তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন, তিনি চঞ্চল ছিলেন এবং তার শারীরিক কোন রকম রোগ ব্যাধি আমার চোখে পড়েনি। আমি যা যা বলেছিলাম আর এনারা যা যা বলছেন আপনাদের কাগজেও সব বেরিয়েছে। এবার মিলিয়ে দেখুন, 14 তারিখে যে আমি ভিডিও করেছিলাম তার কমেন্টে যা যা এসছিল কমেন্টগুলো, সেগুলো দয়া করে আপনারা পড়ে দেখবেন। আর এখন যে ঘটনা ঘটছে, তাহলে সেদিন যারা কমেন্ট করেছিলেন আজকে তারা কি উত্তর দেবেন আমি সেটাই ভাবছি। তো আমি বলি অনেক আগে, ঘটনা পরবর্তীকালে দেখা যায় যে ঘটনাটা সত্যি। ওই জন্য আমি বলি যে তাৎক্ষণিকভাবে কিছু হচ্ছে না বলে সবাই আমাকে গুজববাজ বলে ট্যাগ মেরে দেন, কিন্তু আমি আজকে বলছি কালকেই হবে এমন কোনো ঘটনা কিন্তু হয় না, দেরি হয়। আন্তর্জাতিক পলিটিক্সে রোজ একটা কিছু না বদল হচ্ছে, দেরি হয়। তো আমি জানতাম কেউ না কেউ তো যাবেন, কেউ না কেউ তো সত্যটা প্রকাশ হবে। সত্য দেখুন কখনো চাপা থাকে না, ও বেরিয়ে আসবেই। আমি যদি মিথ্যে বলি সেটাও যেমন বেরিয়ে আসবে, সত্য বললে সেটাও বেরিয়ে আসবে। তা আমার যে ওই যে সত্য কথন ছিল সেটা কতটা সত্য ছিল, এবার আপনারা কাগজে যা বেরোচ্ছে, যা মিডিয়ায় বেরোচ্ছে, যা নিয়ে আলোচনা হচ্ছে, এখন তপ্ত বাংলাদেশ, প্রতিটা অক্ষর 14 ডিসেম্বরের ভিডিওটা দেখে নিয়ে একটু পেছনে যেতে হবে আপনাদের, দেখে নেবেন বলুন। এবার আসি শেখ হাসিনার বক্তব্যে। দেখুন, আমাদের এখানে 28 জানুয়ারি আমাদের এখানে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে। আজকে বাজেট পেশ হচ্ছে সংসদে। প্রাক বাজেট আলোচনা একটা হয়, সেটা 28 তারিখ থেকে শুরু হয়েছিল। কিন্তু কখন থেকে শুরু হয়? 11টা থেকে। সেদিনকে ডাকা হয়েছিল 8টার সময়। আমরা পরে যা জেনেছি, আজকে যা জানতে পেরেছি, আজকে না গতকালই বলা যায় জানতে পেরেছি, ঘড়ির কাঁটা ধরলে। তো ওই 8টার সময় ডাকা হয়েছিল এই কারণে, সেখানে যেন কোনো মিডিয়া না থাকে। ওই সর্বভারতীয় যে বৈঠকটা হয়, এটা প্রাক বাজেট বৈঠকের আগে, তারপর টি ব্রেক হয়ে যায়, তারপরে প্রাক বাজেট বক্তৃতা নিয়ে আলোচনা হয়। সেখানে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ আসে এবং সবার মতামত চাওয়া হয় মৌখিকভাবে। থাকার ব্যাপারেও তারা কোনো অমত করেনি, দেশে ফেরানোর ব্যাপারেও তারা অমত করেনি। তারা বলেছেন যে যত দ্রুত পারা যায় তাকে দেশে ফেরানো হোক এবং সুরক্ষিত অবস্থায় তার সুরক্ষার গ্যারান্টি দিয়ে ফেরত ফেরানো হোক। এটা আগেই আলোচনা হয়েছিল। সেদিনকে আলোচনা যেটা হয়েছে কবে নাগাদ ফেরানো যায় এবং
ফেরানোর ব্যাপারে সবার এখনো পর্যন্ত সেই মতটা আছে কিনা। তো সবাই সেই একই মত পোষণ করেছে, সব দল। তো সেই খবরটা আমি অনেক লেটে পেয়েছি গতকালকে। এরকম একটা বৈঠক হয়েছে 28 তারিখে। 28 তারিখ ছিল শনিবার দিন। তো এখন একটা ঠিক হয়েছে যে তিনি একটা ভিডিও বার্তা নয়, ভিডিও কনফারেন্স উনি করবেন দেশীয় এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে। প্রথমে অডিও করেছিলেন, এবার ভিডিওর মাধ্যমে করবেন, যেটা আমি আগে বলেছিলাম যে প্রথমে অডিও করবেন, তারপরে ভিডিও করবেন, তারপরেতে আবার ভবিষ্যতে হয়তো সশরীরে করতে পারেন। তো ভিডিও কনফারেন্সটা হবে। ভিডিও কনফারেন্সটা যখন হবে, তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, সেই সুরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু ঠিক করা হচ্ছে। এবং যেদিনকে হবে সেদিনকে দিল্লিতে নো ফ্লাই জোন করে দেওয়া হবে। এমনিতেই ওখানে নো ফ্লাই জোন তো এরিয়া রয়েছে, কিন্তু আরো কড়া নিরাপত্তা হবে। যেমন নিরাপত্তা ঘেরা বেষ্টনী, আমি বলেছিলাম শেখ হাসিনা 3 স্তরীয় নিরাপত্তা ঘেরা বেষ্টনীর মধ্যে রয়েছেন, ওরকম আরো নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হবে। তৈরি করার পর একটা ডেট ঠিক করে সেখানে ওনাকে টাইম বলে দেওয়া হবে, এই সময়তে উনি ভাষণ দেবেন, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হবে এবং একটা বিশাল একটা কনফারেন্স হলে, যেখানে আগের বারে যেখানে ধরেনি তার থেকে বড় জায়গায় এখানে ব্যবস্থা করা হবে। সেখানে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করবেন এবং প্রশ্নোত্তর পর্ব উনি জবাব দেবেন। সম্ভবত সেখানেই উনি ঘোষণা করবেন কবে তিনি দেশে ফিরতে চান। এবং ভারত সরকার মোটামুটি একটা রেডি করে রেখে দিয়েছে, একটা প্ল্যান একটা রেডি করা আছে। সেগুলো তো আর ডিটেলস আমি বলতে পারবো না, বলার জায়গায় আমি নেই, কারণ আমি সব জানি না, আর আমাকে জানিয়েও কিছু হবে না। যখন হবে তখন জানতে পারবো। তো এই অবস্থায় এখন রয়েছে। এর বিশেষ দায়িত্ব পড়েছে অজিত দোভালের উপরে, যে তাকে দেশে ফিরানো, কি কলকাঠি নাড়তে হবে, কিভাবে ফিরবেন, তার আগে ইউনূসের কি হবে। তার আগে ইউনূসের, আমার মনে হয় ইউনূসের দফা তার আগে হয়ে যাবে। এই 12 তারিখের আশেপাশে ইউনূসের দফা হয়তো হয়ে যাবে। আমি ওই জন্য গতকালকে খুব শুভেচ্ছা ইউনূসকে জানিয়ে রেখে দিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকুন, মানে এই পৃথিবীতে থাকুন না ওই পৃথিবীতে থাকুন, যেখানেই থাকুন আপনি সুস্থ থাকবেন, সুস্থ শরীরে হোক, সুস্থ আত্মায় হোক, আপনি থাকবেন। এখন আপনার দেশে ভোট নিয়ে তো এখন খুব আলোচনা হচ্ছে। আমি তো বরাবরই বলি ভোট মশাই হবে না, 12 তারিখের ভোট হবে না। আমি এখনো বলে যাচ্ছি, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি আপনাদের এখনো বলছি 12 তারিখে ভোট হবে না। আর যদি 2 নম্বরই করে ভোট করতে চায়, তাহলে কাল যেটা বলেছি সেটা হচ্ছে নিজের কবর নিজে খুঁড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে কোন দেশ তাকে তুলবে সেটা আমি বলতে পারবো না। আমেরিকাও তুলতে পারে, ভারত তুলতে পারে, তুলে নিয়ে চলে আসবে। এবার ভোট করেছে তো, আন্তর্জাতিক সমস্ত এগুলো ভেঙে, উপদেশ ভেঙে বলুন, আদেশ ভেঙে বলুন, যাই বলুন না কেন, নিজের খেয়াল খুশি মতো একটা দেশকে উনি চালাচ্ছেন আর একটা সিরিয়া করার জন্য, তার উপযুক্ত তাকে দণ্ড পেতে হবে। তো যাই হোক, শেখ হাসিনা সেদিনকে দেশে ফেরার কথা এবং ডেট হয়তো ঘোষণা করতে পারেন। কারণ তিনি কি বলবেন তা তো আমি জানি না, তার সঙ্গে আমার আর যোগাযোগ হয় না। ওই একবারই দেখা হয়েছিল, একবারই কথা হয়েছিল, ব্যাস, ওখানেই শুরু ওখানেই শেষ। আমি কখনোই দাবি করি না যে আমার সঙ্গে কথাবার্তা হয়, আমি কোনোদিন দাবি করি না। তো তখন আপনারা জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন
12 তারিখের আগে হয়তো ইউনূসের এসপার ওসপার হবে, আর শেখ হাসিনার কে আপনারা সশরীরে দেখতে পাবেন। এই যে এত কাণ্ড, এত সব খবর টবর উঠে বেড়ায় না, এআই দিয়ে হয়, অমুক দিয়ে হয়, সেদিন বুঝতে পারবেন এআই দিয়ে হয় না খোদ শেখ হাসিনা বসে থেকে কথা বলবেন এবং প্রশ্নোত্তর জবাব, প্রশ্নের জবাব, প্রশ্ন করা, এই সমস্ত ব্যাপারটা শেখ হাসিনা প্রথা মাফিক যেরকম হয় সেরকম ভাবে উনি করবেন। ডেটটা আমি বলতে পারবো না, ডেটটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার, আমি তরুণ ঘোষ। বিশ্বজুড়ে অশান্তি যেটা বলছিলাম, বিশ্বজুড়ে অশান্তি আবার শুরু হলো। একদিকে পাকিস্তান, একদিকে ইরান। পাকিস্তানে কালকে একসঙ্গে বালুচিস্তানের 12টি জায়গায় হামলা হয়েছে। বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট কোয়েটা এবং পেশোয়ারের যে মূল রাস্তা, সেই মূল রাস্তাটাও কেটে দিয়েছে। হতাহতের যা খবর পাচ্ছি তাতে মোটামুটি 150-র ওপর। বালুচিস্তান লিবারেশন আর্মির কিছু মারা গেছে, আর একটা ডিফেন্সের পোস্ট পাকিস্তান বাহিনীর দখল করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তার মানে কোয়েটা থেকে আপনার বাকিটুকু, পেশোয়ারের এই দিকটা বাদ দিয়ে বাকিটুকু মানে পুরো বিচ্ছিন্ন করে দিয়েছে বালুচিস্তান আর্মি, লিবারেশন আর্মি। এখন মেসেজটা এটা পৌঁছানো যে আজ আমরা পেশোয়ারকে আলাদা করছি, একে আলাদা করে দিচ্ছি, ভবিষ্যতে আমরা চাইলে পুরো বালুচিস্তানকে আলাদা করে দেব, যেমন কোয়েটটাকে আমরা আলাদা করে দিয়েছি। কোয়েটটা দখল প্রায় অর্ধেক নিয়ে নিয়েছে। খুব প্ল্যানফুলি এরা অ্যাটাক করছে। এদিকে আসুন, এদিকে এলে পরে এপারে এলে মানে বালুচিস্তানের পরে হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান। ইরানে এবার 10টা জায়গায় কালকে বিস্ফোরণ হয়েছে। কে বিস্ফোরণ ঘটিয়েছে না ঘটিয়েছে এখনো পর্যন্ত কোনো দায় কেউ স্বীকার করেনি। ইসরায়েল আগেই বলে দিয়েছে আমি কিন্তু করিনি। কিন্তু যে সমস্ত জায়গায় যেভাবে বিস্ফোরণগুলো ঘটেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা এজেন্সি মারফত যদি অ্যাটাক না হয়, মানে যদি সলিড ইনফরমেশন না থাকে, তাহলে পরে ওইভাবে প্রিসিশন স্ট্রাইক হতে পারে না। ইরান কি বলেছিল, আমি হরমুজ প্রণয় বন্ধ করে দেবো। হরমুজ প্রণালীর কাছে আছে বন্দর আব্বাস। বন্দর আব্বাসের একটি 4তলা বিল্ডিং, যেখানে আইআরজিসির একজন মানে আমরা নৌবাহিনীর একজন কর্তা ছিলেন। সেই বাড়িটায় প্রিসিশন স্ট্রাইক করে শুধু সেই বাড়িটাকেই মারা হয়েছে এবং বাড়িটা পুরো ধসিয়ে দেওয়া হয়েছে। কত হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। এখন আমেরিকা গোটা 10 ফ্লিট, রুজভেল্ট, আব্রাহাম লিঙ্কন সহ আরো 8টা ফ্লিট ওই পারস্য উপসাগর জুড়ে মোতায়েন করে দিয়েছে। কিন্তু ইরান পাল্টা হুমকি দিয়ে রেখে দিয়েছে, যদি আমাদের গায়ে বিন্দুমাত্র হামলা হয়, মানে হাত পড়ে, তাহলে পরে এইটাকে তো আমরা তো কষান হিসেবে দেখছি, কিন্তু এরপরে যে হামলাটা হবে আমরা কিন্তু তৈরি হয়ে আছি পাল্টা হামলার জন্য। যার জন্য ইসরায়েল আগে ভাগে একটা বিবৃতি ছেড়ে দিয়েছে, আমরা এর মধ্যে নেই। কে আক্রমণ করেছে আমরা জানি না, আমরা এর দায়িত্ব নেব না। কিন্তু ইসরায়েল ছাড়া এই ধরনের আক্রমণ কেউ করতে পারে না। একেবারে মোসাদের দেওয়া ঠিকানা এবং ইনফরমেশন ছাড়া এভাবে প্রিসিশন স্ট্রাইক 10টা জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে যেখানে মিলিটারি ইনস্টলেশন আছে, আইআরজিসি গার্ডের যে সমস্ত ইনস্টলেশন আছে,
সেই সমস্ত ইনস্টলেশন গুলোতে এইভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়া, মানে ড্রোন মেরে উড়িয়ে দেওয়া বা মিসাইল মেরে উড়িয়ে দেওয়া একমাত্র ইসরায়েল করতে পারে। যদিও আমেরিকা ওখান থেকে পুরো ঘিরে রেখে দিয়েছে, আমেরিকা ওখান থেকে তর পাচ্ছেন যে আমরা এবার তোমায় মারব। যদি আমেরিকা ইরানে আক্রমণ করে তাহলে জানবেন যে এটা কিন্তু ভেনেজুয়েলা নয়, ইরান কিন্তু অনেক শক্তিশালী। ইরান 8টা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কিন্তু খাড়া করে রেখে দিয়েছে, 8টা। সুইচ দাবালেই ইসরায়েল তো যাবেই, আমেরিকা কিন্তু অবধি পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে যদি একটা বোমা, যদি একটা মিসাইল আমেরিকা মারে বা যদি ইসরায়েল মারে, সেক্ষেত্রে একটা যুদ্ধটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে পারে। আপনারা কি মনে করছেন ইরান একা? একদম নয়। ইরানের পেছনে অনেকের মদত আছে, বিশেষ করে ব্রিক্স কান্ট্রিগুলোর মদত আছে। আর যে হরমুজ প্রণালী আছে না, হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 40% দেশ, মানে তেল, 40% মোট সরবরাহ করা হয় বিভিন্ন বিশ্ব থেকে, তার 40% হরমুজ প্রণালী দিয়ে আসে। এই হরমুজ প্রণালীতে যদি গন্ডগোলটা লেগে যায় কিন্তু তেল সরবরাহের ডিসরাপশন হয়ে যাবে। আর তেল সরবরাহের ডিসরাপশন হওয়া মানে তেলের দর হু হু করে বাড়বে এবং তেল অমিল হবে। ভারতবর্ষ বলেছে আমাদের গায়ে যা স্টক আছে আমরা অন্তত 1.5 বছর আমরা চালিয়ে নিতে পারবো। কোথা থেকে যদি আমরা তেল আমদানি নাও করতে পারি, আমরা 1.5 বছরের মতো তেল আমাদের সারা দেশ চালানোর মতো মজুত করা আছে। আমেরিকারও মজুত করা আছে, নিজস্ব তেল আছে, কিন্তু ভারতবর্ষে সেরকম ভাবে তেল তো নেই। ভারতবর্ষকে পুরোটাই মজুত করতে হয়। ভারতবর্ষে সেটা মজুত করে রেখে দিয়েছে, বাকিটুকু বেচছে। এখন এই যে যুদ্ধটা, একদিকে পাকিস্তান ভাঙছে, একদিকে ইরানের সঙ্গে আমেরিকার এই যে আমেরিকা ইসরায়েলের যৌথ লড়াই, মানে 3টে লড়াই শুরু হবে। ইসরায়েল মারবে, আমেরিকা মারবে, পাল্টা মারবে ইরান। আর ইরানের পেছনে মদত দিচ্ছে চায়না, রাশিয়া এবং হয়তো ভারতবর্ষ পেছন দিক দিয়ে। কারণ ইরান একা নয়। আর আপনাদের আমি অনেক আগেই বলেছিলাম, ব্রিক্স যখন গঠন হবে, ব্রিক্স এর মধ্যে ইরানকে নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে একটা দাবি উঠেছিল এবং সেই দাবি মান্যতা পেয়েছে। যদি ইরান ব্রিক্সের মধ্যে আনার মতো যদি পরিকল্পনা থাকে এবং সেক্ষেত্রে যদি ইরানের ওপর হামলা হয়, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু ইরানের পাশে গিয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে কিন্তু আমেরিকা খুব চাপে পড়ে যাবে। আমেরিকা যে হিসেবপত্র এইগুলো করেনি তা নয়, কিন্তু একটা গুঁ আছে না আমেরিকার। ভিয়েতনাম থেকে শুরু করে দেখুন, ইতিহাস দেখুন, লেবানন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, সব জায়গায় কিন্তু মানে হামলা করেছে, হামলা করে নাক কেটে চলে এসছে। ইরানে যদি করে, ইরানেরও কিন্তু ঢুকলে পরে আমেরিকার নাক কাটা যাবে। ইরান হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যতক্ষণ না বুটস অন গ্রাউন্ডস হচ্ছে ততক্ষণ কিন্তু রেজিম চেঞ্জ হবে না। বোমা মেরে রেজিম চেঞ্জ করা যায় না। রেজিম চেঞ্জ করতে হয় কূটনীতি দিয়ে, যদি দেশের জনগণ সঙ্গে থাকে, আর নইলে পরে বুটস অন গ্রাউন্ডস করে। ইরানের জনগণ কিরকম? ইরানের জনগণ আমি আগেও বলেছি, তারা হচ্ছে মোল্লাদের শত্রু। কিন্তু যখন দেশের ওপর আক্রমণ এসে পড়বে না, তখন বলবে যে আমাদের দেশ তোমরা কে আক্রমণ করার,
আমরা দেশের পেছনে দাঁড়িয়ে আছি বলে ওরা কিন্তু দেশের পেছনেই দাঁড়িয়ে থাকবে। ফলে ইরানে ঢুকে মাস্তানি করাটা ইরানের মাটিতে খুব কঠিন। আর উভয় সংকট হচ্ছে, যদি ইরানকে শেষ করতে না পারে আর ইরান যদি পরমাণু বোমা তৈরি করে ফেলে, তাহলে পরে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ফলে ইসরায়েল এদিকে প্রাণপণে চেষ্টা করছে ইরানকে ধ্বংস করার, সঙ্গে আমেরিকাকে নিয়ে। আমেরিকারও স্বার্থ রয়েছে, যদি পরমাণু বোমা তৈরি করে ফেলে তাহলে আমেরিকাও ছাড় পাবে না। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে কিম জং উন, নর্থ কোরিয়ার, তিনি চীনের ডাকে এবং রাশিয়ার ডাকে এই যুদ্ধে বোধহয় অংশ নিচ্ছেন। যদি এই যুদ্ধে অংশ হয়, মানে কিম জং উনের, তাহলে জানবেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা হয়ে গেল। আমি আজকেই বলে দিলাম, আজ 1 ফেব্রুয়ারি আমি আপনাদের বলে দিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে তখনই যখন আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা করবে। আর বাকি দেশগুলো সব ইরানের পাশে গিয়ে পেছন দিক দিয়ে সাপোর্ট করবে। যত লজিস্টিক সাপোর্ট আছে সব লজিস্টিক সাপোর্ট করো। ফলে এই যে যুদ্ধ শুরু হলো না, একদিকে পাকিস্তান ভাঙছে, পাকিস্তান সাহায্য করতে পারবে না, আর এদিকে ইরান একটা বিধ্বংসী আকার ধারণ করবে, ইরান যুদ্ধ। এখন দেখতে থাকুন কি হয়। আমি বলেছিলাম ইরান নিয়ে একটা লেটেস্ট খবর দেবো, ওই জন্য দিলাম আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।